আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃবৃন্দ এবং ট্রেড ইউনিয়ন যারা আমাদের রাজ্যের মধ্যে রয়েছে তার নেতৃবৃন্দ এবং আজকের এই মিছিল জমায়েতে উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, মায়েরা, বোনেরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কিষাণ মোর্চা যৌথভাবে গোটা দেশে ৫ শতাধিক জেলায় এই চেতাবনী সমাবেশ নরেন্দ্র মোদী সরকারকে সতর্ক করার জন্য ১২ দফা দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যে এই আগরতলা ছাড়াও আমাদের বাকি যে ২০টি সাবডিভিশন রয়েছে এইগুলিতে আজকে এই মিছিল সমাবেশ সংগঠিত হচ্ছে। ১-২টি জায়গাতে অসুবিধার জন্য হয়তো পরে করবে, ১-২ দিনের মধ্যেই করবে, সারা রাজ্যে এটা হচ্ছে। যে কথাটা বলবো, ১৯২০ সালে এই ২০শে নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো ৪০টির উপরে যে শ্রমিক আইন ছিল তাকে কমিয়ে ৪টি শ্রম কোডে পরিণত করে মালিকদের পক্ষে কাজ করেছিল। কাজের কোনো গ্যারান্টি দেওয়া হয়নি। এর প্রতিবাদে সারা দেশে শিল্পে ধর্মঘট ডেকেছিল। আগে থেকেই কৃষকরা সংযুক্ত মোর্চার নেতৃত্বে যে কৃষি আইন ৩টি করেছিল, একেবারে অর্ডিন্যান্স শুরু থেকে আরম্ভ করে আমরা তার বিরোধিতা করে আসছি। তাই সংযুক্ত কিষাণ মোর্চা, কৃষকদের ৫ শতাধিক সংগঠন এই দিনেই ২৬শে নভেম্বর গ্রামীণ ভারত বন্ধ এবং ডাক দিয়েছিল দিল্লি চলো। দুটা একেবারে কোয়েসাইজ শ্রমিক এবং কৃষকদের সংগ্রাম। শ্রমিক ধর্মঘট হওয়ার পরে কৃষকরা যখন আসছিলেন প্রথম হরিয়ানা সীমান্তে, তাদেরকে কাটা তারের বেড়া দিয়ে হিন্দুস্তান পাকিস্তানের যে বেড়া আটকাবার চেষ্টা করেছিল। সবকিছু মারিয়ে দিল্লির উপকণ্ঠে লক্ষ লক্ষ কৃষক যখন হাজির হয়, কেন্দ্রীয় সরকার প্রথম ব্যারিকেড তৈরি করে তার সীমান্তে ৫টি জায়গাতে, দিল্লির 5টি যে জাতীয় সড়ক দিল্লিতে প্রবেশ করেছে সেখানে, এরপরেও যখন দেখছে কৃষকের স্রোত বন্ধ করা যায় না, পরীক্ষাকরণ করেছে। লক্ষ লক্ষ প্যারামিলিটারি ফোর্স সেখানে সামিল করিয়েছিলেন। কৃষকরা অনড় হয়ে সেই অবস্থানে বসেছিলেন। তখন আপনারা জানেন গোটা পৃথিবীতে কোভিড আক্রান্ত, আমাদের দেশেও, কিন্তু কৃষকরা উঠেনি। 3বার 4বার নিয়ম মাফিক সেখানে কথা বলার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু দাবি মানা, আইন মানা, তার কোনো ব্যবস্থা করেনি। এরপর কৃষকরা ৩৮৪ দিন এই জায়গায় রোদ, বৃষ্টি, শীত এর মধ্যেও, এই কোভিডের মধ্যেও লড়াই চালিয়ে গেছে। এটা যে লড়াই তৈরি হয়েছিল, এটা শুধু ভারতবর্ষে না, পৃথিবীর ইতিহাসে এত বড় বৃহত্তম কৃষক সংগ্রাম অতীতে হয়নি। এবং আজকে আমরা দেখছি শুধু ভারতবর্ষে না, ফ্রান্সের কৃষকরা, ব্রিটেনের কৃষকরা,
ইউরোপের বিভিন্ন দেশের কৃষকরা ওই আমাদের দেশের কৃষকদের মতো ট্রাক্টর দিয়ে সেখানকার আন্দোলনে বলছে এটা ভারত থেকে আমরা শিখেছি, আমরা ভারত থেকে এই লড়াইয়ের প্রেরণা পেয়েছি। এই সংগ্রামের পরে প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেলে পরে নরেন্দ্র মোদী একবারের জন্য কৃষকদের কাছে আসেনি। 2021-এ গুরু নানকের জন্মদিনে তিনি রেডিও এবং টিভির বক্তৃতা করতে গিয়ে তিনি কৃষকদের অ্যাপিল করেছিলেন, আপনারা উঠে যান, অনেকদিন আপনারা বসেছেন, আমি এইখান থেকে ঘোষণা দিয়েছি যে এই 3 কৃষি আইন বাতিল করব আমি। আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা এটাকে গ্রহণ করেছিল যে আমরা প্রধানমন্ত্রী যেহেতু বলেছে আমরা তাকে স্বীকার করি, কিন্তু আমাদের অবস্থান শেষ হবে না। এটা পার্লামেন্ট আইন হয়েছে, পার্লামেন্টে গিয়েই তা বাতিল করতে হবে। পার্লামেন্টে বাতিল হয়েছে, তারপরে সংযুক্ত মোর্চার কথা মতো আমাদের 5 জনের প্রতিনিধি কৃষি দপ্তরের আধিকারিকরা মিটিং করে সিদ্ধান্ত করেছে যে এই আন্দোলনের যে অপূর্ণ দাবি বাতিল হয়েছে কৃষি আইন, কিন্তু ফসলের যে ন্যূনতম সহায়ক মূল্য আমার উৎপাদন খরচ তার 50%-এর উপরে দাম দিতে হবে, যেটা নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এইটা মানতে হবে। দ্বিতীয়, স্মার্ট মিটার বসানো যাবে না, আরেকটা প্রধান দাবি। এই সমস্ত কেস তুলে নিতে হবে। আমাদের কৃষক নেতাদের উপর যে কেস হয়েছে 750 জন এই আন্দোলন করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং একজন করে চাকরির ব্যবস্থা করতে হবে। লিখিতভাবে কেন্দ্রীয় কৃষি সচিব আমাদের প্রতিনিধিকে দিয়েছিলেন। আমাদের সরকার অতি সত্বর এই কথা মানা হবে। ঠিক একইভাবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এই 4 শ্রম কোড বাতিল করা, শ্রমিকদের ন্যূনতম মজুরি 26,000 করা, ক্ষেত মজুরদের এবং রেগা 2F-এর যারা কাজ করবেন তাদের মজুরি 600 টাকা করা, 200 দিন কাজ নিশ্চিত করা, কোন শ্রমিক ছাঁটাই করা যাবে না কোন অবস্থাতেই, এরকম 12 দফা দাবি শ্রমিক এবং কৃষকরা সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন একত্রিত এই দাবি তুলেছেন। কিন্তু মোদী সরকার এই দাবি মানার ক্ষেত্রে কোনো কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই এই 3 বছর আমরা অপেক্ষা করে আবার সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গত 2 মাস আগে এই সিদ্ধান্ত নিয়ে এই আজকের দিনেই, যেদিন শ্রমিকরা এবং কৃষকরা তার লড়াইয়ের সূচনা করেছিলেন, এই লড়াইয়ের দিনে ডাক দিয়েছেন গোটা দেশে চেতাবনী সমাবেশ হবে। আমরা কেন্দ্রীয় সরকারকে, মোদী সরকারকে সতর্ক করতে চাই, যদি এই দাবি মানা না হয়, যে 12 দফা দাবি উত্থাপিত হয়েছে, তাহলে আমাদের এই কৃষকরা এবং শ্রমিকরা, ক্ষেত মজুররা গোটা দেশে এমন আন্দোলন তৈরি করবে, তার জন্য মোদীকে প্রস্তুত থাকতে হবে। আপনারা জানেন
এখানে বিস্তৃত ব্যাখ্যার প্রয়োজন নেই। এই কৃষকদের কাছে প্রথম নরেন্দ্র মোদীকে মাথা নত করতে বাধ্য করা হয়েছিল এবং এই কৃষক আন্দোলনের প্রভাবে নরেন্দ্র মোদী 2024 লোকসভা নির্বাচনে স্লোগান দিয়েছিল 400 পার, কিন্তু 240টা সিটও পায়নি। শেষ পর্যন্ত ওই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার আরেক পাল্টিবাজ, এই দুইজনের ক্রেশে ভোট দিয়ে আজকে সরকার নরেন্দ্র মোদীকে চালাতে হচ্ছে। তার মূল কারণ এই কৃষক আন্দোলন, তার এই মূল কারণ গোটা দেশের শ্রমিকদের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ, এই কারণে। তাই আমি আর এখানে বেশি আলোচনা করতে চাই না। আমরা আগরতলায়ও আমরা যেদিন থেকে প্রথম অর্ডিন্যান্স তৈরি করেছিল এই প্যারাডাইস চৌমুহনীতে, আমরা তার কপি পুড়িয়ে শুরু করেছিলাম। এই কোভিড পরিস্থিতির মধ্যেও এখানে সংযুক্ত মোর্চা গঠন করে আমরা এই লড়াই জারি করে রেখেছি, বিভিন্নভাবে এই সংগ্রাম আমরা চালু রেখেছি। এখানেও আমরা শ্রমিক সংগঠন, কৃষক সংগঠনগুলো, ক্ষেত মজুর সংগঠনগুলো, আমাদের রাজ্যের মধ্যে উপজাতি গণমুক্তি পরিষদ, তারাও আমাদের এই অংশ, আমরা যৌথভাবে এই লড়াই চালিয়ে এসেছি। তাই আজকে কেন্দ্রীয়ভাবে গোটা দেশের যে কৃষকরা এবং শ্রমিকরা রাস্তায় নেমে মোদীকে সতর্ক করার জন্য ডাক দিয়েছেন, সেই ডাকে সাড়া দিয়ে আমরা আমাদের রাজ্যের এই প্রতিবাদ পৌঁছে দিতে চাই গোটা দেশের কাছে, যে আমরাও এই দেশের শ্রমিক কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত আছে। এই লড়াইয়ে আমরাই জয়ী হব এবং নরেন্দ্র মোদী আজকে একেবারে তলবিবাহকের ভূমিকা করছেন। গতকালকে পার্লামেন্টে এই যে আদানি, তার নামে আমেরিকা মোদীর বন্ধু বাধ্য হয়েছে ওয়ারেন্ট জারি করতে। সেখানে ঘুষ দিয়ে ব্যবসা করতে চেয়েছিল, ওইটা চলে না ওইখানে। এর প্রতিবাদ যখন কালকে পার্লামেন্টে করেছে, পার্লামেন্টে কালকে বোঝা গেল না আদানি গোষ্ঠীর মালিক আদানি না নরেন্দ্র মোদী। সারা দিনের জন্য রাজ্যসভা এবং লোকসভা বন্ধ করে দিয়েছে। আজকেও এটাই চলবে। ভারতবর্ষের মানুষ জাল জুট চুরি করে, এই মেশিনের গোলমাল করে ভোটে হয়তো এক দুটা জায়গাতে যেতে চায়, কিন্তু গোটা দেশের মানুষ আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আমাদের রাজ্যের মধ্যে যেখানে এই মানিক শাহ সরকার বড় বড় কথা বলে, সুন্দর সুন্দর কথা বলেছিলেন, সর্বশেষ যে উদাহরণ প্রলয়ঙ্করী বন্যা হলো, এই বন্যায় লক্ষ লক্ষ কৃষক ক্ষতি হয়েছে। সরকার বলেছেন 18,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। কৃষির ফসল 80-90% নষ্ট হয়েছে। ধান, সবজি, মাছ, রাবার, সমস্ত পোল্ট্রি, গরু ভাসিয়ে নিয়ে গেছে, পশু ভাসিয়ে নিয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে ছুটে গেছি চিফ সেক্রেটারির কাছে। মুখ্যমন্ত্রী ওনার নাকি কি প্রবলেম হচ্ছে, কথাই বলছেন না। আমরা চিঠি দিয়েছি, আবার কালকে চিঠি দিয়েছি কৃষি মন্ত্রীর কাছে। আমরা গিয়েছিলাম, কৃষিমন্ত্রী তো নিজেই স্বীকার করেছেন যেভাবে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে, 1000 টাকা কিচ্ছু না। এই 1000 টাকাও তো আবার যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক তারা পায়নি। একটি কথা বলে না। আমাদের এমপি আমরা নামের নেতৃত্বে এটি টিম ছিল, তিনি কমরেড আমরানাম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল এটা জাতীয় বিপর্যয় হবে, কারণ 40 লক্ষ লোকের মধ্যে 25 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত, সমস্ত ফসল নষ্ট হয়েছে। কেন এটা জাতীয় বিপর্যয় হবে না?
রাস্তা নাই, বিদ্যুতের খুঁটি নাই, সব দিকে। কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর চিঠি দিয়েছেন এটা জাতীয় বিপর্যয় করা, এটা রাজ্যের সরকারের দায়িত্ব। 18,000 কোটি টাকা ক্ষতি, যেটা রাজ্য সরকার বলেছে। দিয়েছে কত? 53 কোটি টাকা। আমলামকে চিঠি দিয়ে বলেছেন এর দায়িত্ব রাজ্য সরকারের। SDRF, NDRF, আমাদের যে অংশ আমরা প্রতি বছর দেই তা আমরা দিয়ে দিয়েছি। প্রতি বছরের টাকা কি এই ক্ষতি হতে পারে? অথচ গুজরাটের দাঙ্গা টাকার অভাব নেই। তাহলে এই যে বঞ্চনা, এখানে মানিক শাহ সরকার কথা বলছেন না কেন? চাকরি না চলে যায়। এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই তো আমরা কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, গণমুক্তি পরিষদ, সংযুক্ত কিষাণ মোর্চা এই দাবি তুলেছি আমরা। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো কৃষকরা এই দাবি ছাড়বে না, এই লড়াই থামবে না। তাই আজকের দিনে আমরা ভারতবর্ষের আন্দোলনের সঙ্গে যেমন সংহতি জানাচ্ছি, আমরা আর কিছুদিনের মধ্যেই পুনরায় এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের দাবিতে আমরা এই আন্দোলন আবার রাস্তায় নিয়ে যাব। কারণ এখন কৃষকদের ফসলের সময়, একদিকে ফসল কাটা, অপরদিকে এই সবজি চাষ। তাই আমরা এটা অপেক্ষা করে এই কৃষকদের সংগঠিত করে আমরা এই সরকারের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, আমরা কি কেন্দ্রীয় বঞ্চনা কি রাজ্যের বঞ্চনা, আমরা এই আওয়াজ তুলব। আমি আশা করব যে আমরা এই ত্রিপুরা, এই কেন্দ্রীয় এই যে কৃষকদের উপর যে আঘাত, এর বিরুদ্ধে আমরা প্রতিটি সংগ্রামে এখানে যেভাবে অতীত দিনে আমরা লড়াইয়ে ছিলাম, আজকেও আমাদের রাজ্যের শ্রমিকরা এবং কৃষকরা যৌথভাবে এই লড়াই আমরা চালিয়ে যাব। এই অঙ্গীকার রেখে আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন CITO নেতা কমরেড শঙ্কর দত্ত মহাশয়। আমি শঙ্কর বাবুকে আসার জন্য অনুরোধ রাখছি। সভাপতিমণ্ডলীর সম্মানিত সদস্যরা, আপনারা একটা সকলেই জানেন যে আমাদের দেশে আজকে প্রতিটি রাজ্যে শ্রমিক এবং কৃষকরা নরেন্দ্র মোদী সরকারকে সতর্ক করার জন্যে কর্মসূচি গ্রহণ করেছেন। 12টি আমাদের দাবি। এই দাবির সাথে শুধুমাত্র শ্রমিক বা কৃষক, ক্ষেত মজুরদের স্বার্থই যুক্ত নয়, সমাজের সকল অংশের মানুষের স্বার্থ তাতে যুক্ত আছে। এই দাবিগুলি যদি পূরণ করা যায় তাহলে পর সমাজের সকল অংশের মানুষ উপকৃত হবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের দেশে আজকে এক স্বৈর শাসক রাজত্বে আছেন। কোন রকম গণতন্ত্রের তোয়াক্কা তিনি করেন না এবং এই স্বৈর শাসকের যারা সহায়ক আছে, সহযোগী আছে, তারাও রাজ্যে রাজ্যে মানুষের উপর একের পর এক বোঝা চাপাবার চেষ্টা করছেন। আমাদের ভাবতে লজ্জা হয় আমাদের দেশের একজন সর্বোচ্চ স্তরের টাকার মালিক, কর্পোরেট সংস্থার মালিক, তিনি অপরাধ করেছেন। কোথায়?
অপরাধ করেছেন ভারতবর্ষের বিভিন্ন দপ্তরে বিদ্যুতের সাথে যারা যুক্ত যে সমস্ত সংস্থা অফিস আছে, সেই সংস্থায় যারা অফিসাররা আছেন তাদেরকে ঘুষ খাইয়েছেন। কেন না? কম দামের বিদ্যুৎ বেশি দামে তাদেরকে কিনতে হবে, আর সেই কোম্পানি যদি বেশি দামে বিদ্যুৎ কিনে তাহলে সেই বিদ্যুৎটা গ্রাহকের কাছে কত দামে যাবে? আমি যদি 10 টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ কিনি তাহলে পর গ্রাহকদের কাছে সেই বিদ্যুৎ তো 10 টাকায় যাবে না, 12-15 টাকায় যাবে প্রতি ইউনিট বিদ্যুৎ কম করো। তাহলে এমন একজন বড় ব্যবসায়ী আমাদের দেশের, যিনি বিভিন্ন বিদ্যুৎ কোম্পানিগুলোকে তার উৎপাদিত বিদ্যুৎ কিনতে বাধ্য করেছেন ঘুষের বিনিময়ে, এবং যেখানে মারাত্মক বেশি দামে সেই সংস্থাগুলো বিদ্যুৎ কিনে গ্রাহককে আরো বেশি দামে যখন বিক্রি করছে, এবং এটা যখন অপরাধ বলে চিহ্নিত হয়েছে, কোথায়? সারা পৃথিবীতে সব দেশেই এটা অপরাধ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই অপরাধ চিহ্নিত করলো কারা? মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাথে যারা যুক্ত আছে তারা চিহ্নিত করলো যে ভারতবর্ষের একজন ব্যবসায়ী তিনি এখানে ভারতবর্ষে অপরাধ করেছেন, আর চিহ্নিত করলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাথে যারা যুক্ত তারা চিহ্নিত করলেন। এ সম্পর্কে আমাদের দেশের সরকার কি ভূমিকা গ্রহণ করছে? কোনো ভূমিকা নেই। আপনারা শুনেছেন গতকালকে শুধুমাত্র একটা শব্দ, যে ভদ্রলোক এই অপরাধের সাথে যুক্ত, যিনি চূড়ামণি হয়ে বসে আছেন, সেই শব্দটা ব্যবহার করা হয়েছিল বলে পার্লামেন্টের রাজ্যসভা এবং লোকসভা সাথে সাথেই স্থগিত করে দেওয়া হয় সমস্ত কাজকর্ম। এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে স্বৈরাচারের লক্ষণ। আমাদের দেশের মানুষের জীবনের সমস্যার যখন সমাধান করা যাচ্ছে না, আমার শ্রমিকরা যখন দাবি করছেন, ওই সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে 3 জন প্রাপ্তবয়স্ক মানুষের শ্রমিকের পরিবার, তাদেরকে যদি বেঁচে বর্তে থাকতে হয় তাহলে ন্যূনতম পক্ষে 26,000 টাকা তার মাসে দরকার। এই কথা যখন সুপ্রিম কোর্ট থেকে আসে, আমরা যখন এই দাবিটা করছি, আমরা যখন দাবি করছি আমাদের দেশে 60 বছরের উপর সমস্ত শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর যারা আছেন, যারা আমার ত্রিপুরা রাজ্যে জুমিয়া ভাইয়েরা বোনেরা আছেন, তাদের সকলের জন্য সারা দেশে 60 বছরের উপরে যারা, তাদের জন্য 10,000 টাকা পেনশনের ব্যবস্থা করা হোক। আমরা যখন দাবি করছি আমাদের প্রতিরক্ষা শিল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরগুলো বেসরকারি হাতে যখন তুলে দেওয়া হচ্ছে, তখন আমরা দাবি করছি এগুলো বেসরকারি হাতে তুলে দেয়া যাবে না। আমরা যখন দাবি করছি আমাদের দেশে ক্ষেত মজুরদের জন্য কেন্দ্রীয় আইন প্রণয়ন করে ক্ষেত মজুরদের স্বার্থ রক্ষা করা হোক, তখন সেক্ষেত্রে কোনো রকম ভূমিকা কেন্দ্রের সরকার গ্রহণ করছে না। এবং এই কথাগুলো যখন মানুষের কাছে বেশি বেশি করে সমর্থনযোগ্য হচ্ছে, মানুষ যখন এই দাবিগুলোর পেছনে এসে বেশি বেশি করে দাঁড়াচ্ছেন, তখনই আমাদের দেশের সরকার, কি কেন্দ্রের সরকার কি রাজ্যের সরকার, তারা আজকে স্বৈরাচারী ভূমিকা পালন করছেন। গণতন্ত্রের বিন্দুমাত্র লেশ তারা রাখছেন না। এই পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরের সংগঠনগুলো সারা দেশে তারা ঠিক করেছেন এই 26শে নভেম্বর দিনে তারা মোদী সরকারকে সতর্ক করবেন। যদি তারা মোদী সরকার এই সম্পর্কে বিন্দুমাত্র ইতিবাচক ভূমিকা পালন না করে, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে এই সমস্ত সংগঠনগুলো সারা ভারতবর্ষের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন। আজকে হচ্ছে সেই বৃহত্তর, এই মুহূর্তের বৃহত্তর আন্দোলনের শুরুয়াত হলো এই 26শে নভেম্বর। আমরা আশা করব ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে যে সমস্যায় ভুগছেন, সারা দেশের মানুষ যে সমস্যায় ভুগছেন, এই সমস্যার মূলে যারা আছে তাদেরকে চিহ্নিত করে
তাদের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের প্রশ্নে, আগামী দিনে নিজেদের জীবনকে রক্ষা করার প্রশ্নে তারা আন্দোলনের সংগ্রামে, প্রতিবাদ বিক্ষোভে সামিল হবেন, এই আশা বিশ্বাস রেখে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্যে আমি আমার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে আলোচনা করবেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক কমরেড রাসবিহারী ঘোষ।